আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। কোন পথে চলছে বাংলাদেশ? আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন আম, ভারতবর্ষের প্রেস ক্লাবের সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ী। দাদা, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। স্বাগত। আপনাদের যদিও এখনো মধ্যরাত, আমাদের এখানে প্রায় দুপুর হতে চলেছে আর কি। তো আমিও সকাল আমাদের অনুসারে আমার যে সকালের যে চায়ের কাপ হাতে নিয়েছি, লক্ষ্য করলেই দেখবেন এখানে বঙ্গবন্ধুর ছবি আছে। হ্যাঁ। মুজিব, হ্যাঁ, মনটা ভরে গেল। মানে এটা আমার নিত্যদিনের সঙ্গী। বাংলাদেশের মানুষ তো, আপনি এখন একটা খুবই একটা অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে, বিশেষ করে আমি সাধারণ মানুষের কথা বলছি, আছে খুব একটা অনিশ্চিত জীবন, অনিশ্চয়তার মধ্যে আছে এবং নানা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন যেটা ঘুরছে সেটা হচ্ছে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো 9 মাস হতে চললো। এই অবস্থায় ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে আছে? আগের মতো বৈরিতার তলানিতে রয়েছে নাকি আগের থেকে কিছুটা উন্নত হয়েছে? আপনার বিশ্লেষণটা কি দাদা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ইউনূস সরকারের এই 9 মাসের সময়ের মধ্যে ভারত সরকার নিকটতম প্রতিবেশী হিসেবে জি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার একটা উদ্যোগ নিয়েছিল। আপনারা জানেন যে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেখানে সফর করেছিলেন এবং উভয় দেশের মানুষের স্বার্থে যাতে আবার দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে গড়ে তোলা যায়, যে কাজগুলো বকেয়া রয়েছে সে কাজগুলো যাতে শুরু করা যায়, যাতে দু দেশের মানুষেরই উপকার হতে পারে, এটা উদ্যোগ হয়েছিল। এবং সেই উদ্যোগের পরে আমরা দেখেছি যে ইয়েতে বাইরে বা আপনার আমাদের মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের একটা বৈঠক হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, লিখিতভাবে আবেদন করা হয়েছিল যেন বিমস্টেক সম্মেলন সফরের পাশে ফাঁকে যেন প্রধানমন্ত্রী মোদী আহ একবার ইউনুসের সঙ্গে মিলিত হন, যাতে দুবাইয়ের যেগুলো উদ্বেগের বিষয় বা সহযোগিতার বিষয়গুলি আলোচনা করেন। প্রথমে ভারত সরকারের দ্বিধা ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যেহেতু দ্বিধার কারণগুলি ছিল মূলত যে প্রথমত সেখানকার সাধারণ মানুষ এবং বিশেষ করে ভারতের কাছে যেটা উদ্বেগের বিষয় ছিল হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে লাগাতার অত্যাচার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো সম্পর্কে একটা উদ্বেগ ছিল। দ্বিতীয়ত ভারত বিরোধী উষ্মা এবং যেগুলো তার বিক্ষোভ, এমনকি যারা ক্ষমতায় আছেন ক্ষমতাসীন ব্যক্তিরা ভারত বিরোধী ক্রমাগত উস্কানি দিতে থাকেন, তাতে ভারত দ্বিধায় ছিল এই বৈঠকটি হবে কি হবে না। তো লক্ষ্য করলেই দেখবেন যে বিমস্টেক সম্মেলনের ফাঁকে যে প্রথম বৈঠকটি নৈশভোজের সময় যে দুবাই সাক্ষাৎ হয়, সত্য সাক্ষাৎকারটা কূটনৈতিক পরিভাষায় বলা যায় যে অনেকটা শীতল ছিল। কিন্তু পরের দিনই এবং বাংলাদেশ থেকেই সগর্বে ঘোষণা করা হয় যে মোদীর সঙ্গে বৈঠক হতে চলেছে। এবং তারা মানে এই ঘোষণা করার অর্থটা ছিল যে তারা বোঝাতে চেয়েছিলেন যে ভারত সরকার বাংলাদেশের পরিবর্তনটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ যাকে প্রায় প্রধানমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন বলা যেতে পারে, তার সঙ্গে বৈঠক করতে চলেছেন। ফলে বা গোটা বাংলাদেশে একটা বার্তা দেওয়া যে ভারতের সঙ্গে যে এই পরিবর্তনকে ভারত যে অন্যভাবে দেখছিল শেখ হাসিনার পরিবর্তনকে, সেটা তার নয়। কিন্তু আমার মতে পরবর্তীকালে এই বৈঠকটি ব্যর্থতায় পর্যবেসিত হয় এবং এই মুহূর্তে ক্রমাগত আপনি দেখবেন যে যেভাবে বাংলাদেশের নানা ধরনের হিংসাত্মক সহিংসতা চলছে এবং হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ, এবং অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে এক বিশিষ্ট হিন্দু নেতাকে যেভাবে হত্যা করা হয়েছে, পরিবার সেই কারণে ক্রমশ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি লাগাতার নিজে অনেক এমন কিছু মন্তব্য করছেন যেটা তার কূটনৈতিক দায়িত্বের আওতায় পড়ে না।
তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইউনূসের কি কথা হয়েছে সেই আলোচনাটাকে, ব্যক্তিগত আলোচনাটাকে তিনি তার মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কাছে। এবং এর পরেও যখন ভারত হিন্দুদের অত্যাচারের বিষয়ে বিবৃতি দিয়ে যান, প্রতিবাদ করেছেন, তখন তিনি আবার পাল্টা প্রতিবাদ করেছেন। তিনি ভারতের অভ্যন্তরে আহ যেখানে ওয়াকফ আইনের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছে, সেখানে মুসলমানদের উপরে যে অত্যাচার হচ্ছে সে প্রসঙ্গ তুলে এনেছেন আভ্যন্তরীণ। অর্থাৎ তিনি দুটি বিষয়কে একভাবে দেখানোর একটা চেষ্টা করেছেন। ফলে আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো সম্পর্কটা তলানিতে পৌঁছেছে। এবং এই সম্পর্কটা আমি এই মুহূর্তে উন্নত হওয়ার আহ কোনো কোনো উল্লেখজনক পদক্ষেপ দেখছি না। যদিও ইতিমধ্যে একটা ঘটনা বলে রাখা ভালো যে বাংলাদেশের থেকে যিনি হাই কমিশন নিযুক্ত হয়েছেন, রিয়াজ শাহ, তিনি দিল্লি এসে পৌঁছেছেন এবং তিনি মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এখনো আনুষ্ঠানিক ভাবে যে সরকারি দায়িত্ব সেটা এখনো হয়নি, সেটা হয়তো কিছুদিনের মধ্যে হয়তো হলেও হতে পারে। ফলে এখন এই জায়গায় গোটা ব্যাপারটা রয়েছে। আমি এই মুহূর্তে বলবো যে সম্পর্কটা, যেটাকে শেখ হাসিনার সময় সোনালী অধ্যায়ে উন্নীত করা গিয়েছিল, এই সম্পর্কটা প্রায় আপনার 75 সালের পরবর্তী অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ দাদা, আপনি একদম খুব স্পষ্ট করে বললেন যে এই মুহূর্তে আসলে সম্পর্কটা ভালো নেই। আম, এই প্রসঙ্গেই প্রশ্ন করতে চাই যে এই যে প্রফেসর ইউনুস চীনে গেলেন, চীনে গিয়ে ভারতের সেভেন সিস্টার এবং সেভেন সিস্টারকে নিয়ে উনি কিন্তু একদম ক্ষমতা নেওয়ার পর থেকে উনি নানা ধরনের মন্তব্য করছেন, যেটা উনি ওনার এরকম একটা পদে থেকে উনি এই মন্তব্য করতে পারেন না, করা উচিত না, সেটা উনি করে যাচ্ছেন। এবং উনি চায়নাতে গিয়েও এরকম একটা মন্তব্য করে এসছেন বঙ্গোপসাগর, সেভেন সিস্টার নিয়ে এবং মালিকানা নিয়ে বঙ্গোপসাগরের, এই ধরনের এক ধরনের কথাবার্তা যেটা ভীষণ শিষ্টাচারের মধ্যে হয়তো পড়ে না। তার মধ্যে সম্মেলনের কথাটা আপনি বললেন, যেখানে নরেন্দ্র মোদীর সাথে ওনার দেখা হয়েছে। তারপরে বাংলাদেশের মানুষ সত্যিই মনে করেছিল যে আসলে একটা বোধহয় রিলেশনশিপ বেটার হচ্ছে। ঠিক তার পরপরই কিছুদিন পরেই দেখা গেল যে ভারত থেকে যে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়া হলো। তখন আবার আমরা আরেকটা আরেকটা ধারণা পাওয়া শুরু করলাম। সেভেন সিস্টার্স নিয়ে যে প্রফেসর ইউনুস যে মন্তব্য করছেন, পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে, এটা তো একটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশ ভারতের একটা সম্পর্কের বিষয়। তো এই যে উনি যে করছেন, এবং ভারত কিন্তু সেভাবে এটা নিয়ে ওরকম কিছু বলছেন না। একবার উনারা বলেছেন যে কথাবার্তা ঠিক করে বলা উচিত বা এই ধরনের কিছু। আপনার কি মনে হয় না যে এটা একটা এক ধরনের ভারতকে এক ধরনের থ্রেট দেওয়া বা এই ধরনের কোনো কিছু, যে বাংলাদেশের প্রধান হিসেবে বলে যাচ্ছেন, কিন্তু ভারত সেভাবে রিয়াক্ট বা অ্যাক্ট করছেন অ্যাকর্ডিং টু, এর বারবার হচ্ছে, তো এই জন্য জানতে চাইছি। এটা আমাদের না, প্রশ্ন না, ঠিকই, সাধারণ সঠিক। মানুষের প্রশ্ন। না, না, সঠিক প্রশ্ন, সঠিক প্রশ্ন। এবং খুব মানে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা হলো যে ইউনূস চীনে গিয়ে যেটা বলেছিলেন, এটা কিন্তু সেই সময়ে বলাকালীন কিন্তু বক্তব্যটা প্রকাশ করা হয়নি। এবং তিনি ফিরে আসার পর সেই ভিডিওটি কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং ভিডিওটা যে প্রকাশিত হয়েছে তার ঢাকায় পৌঁছানোর পর এর থেকে বোঝা যায় যে তিনি এই বার্তাটি তিনি ভারতকে দিতে চাইছিলেন। এবং যেটা তার নিশ্চিন্ন ভাবে, যেটা সকলেই সাধারণভাবে মনে করে থাকে যে এটা একটা প্রচ্ছন্ন হুমকি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ভারত সেভাবে প্রতিক্রিয়া দেয়নি, এটা ঠিকই, যে কঠোর ভাষায়। কিন্তু তার একটা অন্যতম প্রধান কারণ যে আহ ইউনূসের সাহেবের যে দপ্তর, সেখান থেকে একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে এটাকে বিকৃত করা হয়েছে বক্তব্য। এখন যেহেতু তারা নিজেদের বক্তব্যকে নিজেরাই গিলে ফেলতে চাইছেন, সেই কারণে আগ বাড়িয়ে ভারত হয়তো তেমন জোরালো প্রতিবাদ করেনি। কিন্তু আপনি যদি দেখেন যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের তার পরবর্তী সময় পরে তিনি এটি উত্তর পূর্বাঞ্চলের আহ রাজ্যগুলিকে নিয়ে একটি ভাষণে সেখানে কিন্তু উল্লেখ করেছেন যে
ভারতের হাতে কিন্তু বিকল্প যোগাযোগ ব্যবস্থা আছে। এক, এই উত্তর পূর্ব ভারত থেকে মানে মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত যে যোগাযোগ যেটা, এবং তার সঙ্গে যেটা বহু দিনের একটা প্রকল্প যেটা চলছে, সেটা হচ্ছে কালাদান প্রজেক্ট যেটাকে বলা হয়। হ্যাঁ, অর্থাৎ যেখানে বাংলাদেশের প্রয়োজনীয়তা নেই, মানে বাংলাদেশ ছাড়াই মায়ানমারের মধ্যে দিয়েই উত্তর পূর্বাঞ্চলে যাওয়া যাবে এবং সহজ পথে। যদিও সেটাই মানে দীর্ঘ বিলম্বিত হচ্ছে সেখানে মায়ানমারের আভ্যন্তরীণ রাজনীতির কারণে, কিন্তু যেদিন সেখানে অবস্থা মানে একটা স্থিতিশীল হবে, সেদিন কিন্তু খুব সহজে অচিরেই কিন্তু আহ মানে কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতে ভারত পৌঁছে যেতে পারে। সেটা ফলে জয়শঙ্করের পক্ষ থেকে বলাও হয়েছে, একবার নয়, তিনি দুবার বলেছেন কথাটা। ফলে এটা তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আর আমার মনে হয়েছে যে অনেকে বলছিলেন যে ইউনূস সাহেব হয়তো তিনি কূটনীতিক নন, তিনি হয়তো একজন অর্থনীতিবিদ, তিনি এই বিষয়গুলোর হয়তো মানে নুয়ান্সেস যে কথাটা বলা হয় ইংরেজিতে সেটা হয়তো বোঝেন না। আমার সেটা মনে হয়নি, আমার মনে হয়েছিল উনি উদ্দেশ্য প্রণীত ভাবেই বলেছেন, এবং উদ্দেশ্য প্রণীত ভাবেই বলেছেন। এবং সেই কারণেই সম্পর্কের শীতলতার আর একটা বড় কারণ এটা। আপনি একটা উল্লেখ করলেন ট্রান্সশিপমেন্ট বাতিল করার কথা, অর্থাৎ ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি, বিশেষ করে আপনার মনে আছে যে ভারতের বিমানবন্দর থেকে শেখ হাসিনা সরকার থাকাকালীনই 2020 সাল থেকে এটা চালু হয়েছে। কিন্তু আপনি যদি মানে গোটা বিষয়টা খতিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ হঠাৎ ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এই ঘটনাটা আগে ঘটেছে, এবং কখন ঘটেছে? 5ই আগস্টের পরিবর্তনের পর থেকে জানুয়ারি পর্যন্ত একটি বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব আছে, যে হিসাবে তথ্য পার্লামেন্টে দেওয়া হয়েছে, ভারতের পার্লামেন্টে, যে প্রায় $5,000 মিলিয়ন রপ্তানি ভারত রপ্তানি করেছে। তার মধ্যে $1,000 মিলিয়ন হলো তুলা এবং সুতো, যেটা বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য খুব প্রযোজ্য। কিন্তু সেইটা বাংলাদেশ কোনোভাবে চাইছিল ওটা ভারতকে একটা বোধহয় কোট আনকোট শিক্ষা দেওয়া, সেই তুলা আমদানি বন্ধ করে দিল। কিন্তু ফল কিন্তু হিতে বিপরীত হয়েছে। সেটা করার পরপরই ভারত সরকার ভারতের বিমানবন্দর থেকে রপ্তানি, বাংলাদেশের তৃতীয় দেশে রপ্তানি, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ও জি, কিন্তু এই দাবিটা উঠেছিল, কিন্তু সেই দাবিটাকে তখন কিন্তু নরেন্দ্র মোদী সরকার আমল দেয়নি, কারণ বন্ধুত্বমূলক সম্পর্কটা যাতে বজায় থাকে সেই কারণে ভারতের ক্ষতি হওয়া সত্ত্বেও ভারত সেই সম্পর্কটা বজায় রেখেছে। কিন্তু এক্ষেত্রে বাংলাদেশই যদি উদ্যোগ নেয় যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখবে না, তারা তুলা আমদানি বন্ধ করে দেবে, তাহলে ভারতের পক্ষ থেকেও একটা ব্যবস্থা নেওয়ার আহ স্বাভাবিকভাবেই তার একটা মানে বলা যায় যে সঠিক ঠং, যেটা আর কি একটা তুমি এর ব্যবস্থা, তার পাল্টা একটা ব্যবস্থা নেওয়া। কিন্তু তাতে কিন্তু নেপাল বা ভুটানের রপ্তানিতে কোনো অসুবিধা হয়নি। আপনি জানেন গতকালই আমি খবর দেখেছি বাংলাবান্ধা বন্দর থেকে বাংলাদেশের ট্রাক কিন্তু নেপাল ভুটানে যাচ্ছে আর কি। মানে সেটাতে কোনো প্রবলেম হয়নি। ফলে যে জায়গাটা প্রবলেম হয়নি সেখানে কিন্তু বাণিজ্য রয়েছে চালু। ফলে বাংলাদেশি যদি উদ্যোগ না নেয় স্বাভাবিক সম্পর্ক রাখার জন্য, তো সেক্ষেত্রে ভারতের তো কোনো দায় নেই। এবং আপনি দেখুন তার প্রতিক্রিয়া কি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাংলাদেশের যে ছোট ব্যবসায়ী, ছোট গার্মেন্ট ব্যবসায়ী। বড় ব্যবসায়ীরা তো ক্ষতিগ্রস্ত নয়, বড় ব্যবসায়ীরা তারা নানা অন্য জায়গা থেকে তাদের ইনভেস্টমেন্ট করার পুঁজি বিনিয়োগের ক্ষমতা আছে বলে তারা হয়তো অনেক আম, দূর দূরান্ত থেকে তারা হয়তো আনতে পারে তুলা। কিন্তু ভারত থেকে আনতে গেলে সহজ পথে আনার জন্য ছোট ব্যবসায়ীদের, তারা কিন্তু বিদ্রোহ করেছেন, এবং তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তো তারা বলেছেন এই সিদ্ধান্তটা বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করবে। ফলে এখন নির্ভর করছে বাংলাদেশ সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি করবেন না। ফলে ওই প্রথম প্রশ্নের উত্তরে যে টেনেই আপনি বলবো যে সম্পর্ক তলানিতে যাওয়ার এটা একটা বড় ধরনের কারণ। এবং অযথা একটা ভারত বিরোধী মানে জিহাদি সুলভ মনোভাব দেখানোর কারণে বাংলাদেশের মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত একটা বৃহৎ দেশ, 140 কোটির দেশ।
সাময়িক অসুবিধা হতে পারে, তো ভারতের কাছে বিকল্প বহু পথ রয়েছে। ফলে সেটা নিয়ে বাংলাদেশ অযথা মানে একটা আহ, কি কারণে করছেন আমি জানি না, কার ইন্ধনে করছেন, প্রশ্নটা সন্দেহটা জাগে সেই কারণে। আমরা কিছু তথ্য সেটা মূলধারার সংবাদ মাধ্যমেও পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাই। আম, সত্য মিথ্যে নির্ধারণ করাটা একটু কষ্টকর, কিন্তু দেখলাম যে আমেরিকার এক জেনারেল যে বাংলাদেশ সফর করলেন, এর পরপরই তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা এলেন আমেরিকা থেকে, যার মধ্যে মায়ানমারের এই তিনজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে মায়ানমারের দায়িত্বপ্রাপ্ত একজন আমেরিকার রাষ্ট্রদূত শুনেছি ছিলেন। আবার চীনের ব্যাপারটা তো ইউনুসের ব্যাপার, মানে চীন এবং ইউনুসের যে কথাবার্তা এগুলো তো প্রকাশ্যে এসছে। আবার এদিকে বঙ্গোপসাগর নিয়ে একটা ঝামেলা। আবার শোনা যাচ্ছে যে চট্টগ্রাম বন্দরে রাশিয়ান বিভিন্ন তিন যুদ্ধ জাহাজ অবস্থান করে আছে। সেভেন সিস্টার নিয়ে ঝামেলা। তো এই যে চীন, আমেরিকা, রাশিয়া এবং পাকিস্তানও আছে, এবং ভারত, মাঝখানে ছোট একটা দেশ বাংলাদেশ। বাংলাদেশ কি আসলে এই যে অবস্থানগত কারণে একটা বড় বড় ক্ষমতাধর, এই যে মানে আমেরিকা, ভারত, রাশিয়া এবং চীনের মতো ক্ষমতাধর দেশগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হলো, বিকজ জাস্ট যে অবস্থানগত কারণে, আসলে রাজনৈতিক কারণটা তত নয়। মানে রাজনৈতিক কারণটাই ঘটেছে, বাংলাদেশের অবস্থান এই জায়গায়, এই জন্য বাংলাদেশ কিভাবে এটাকে মোকাবেলা করবে আসলে? না, এটা মানে মানে অনুমানটা বা এই বিশ্লেষণটা খুব অমূলক নয়। এটা ঘটনা, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং অবশ্যই। নিশ্চিতভাবে বঙ্গোপসাগরের কূলে যে অবস্থানটা, সেই অবস্থানটা একটা স্ট্র্যাটেজিক অবস্থান। ফলে এটা নিয়ে নিঃসন্দেহে সকলেরই একটা নজর থাকবে, সমস্ত দেশেরই, পৃথিবীর অন্য দেশেরও নজর থাকে। কিন্তু আমি প্রথমে বঙ্গোপসাগরের প্রশ্নটা বলি, সেটা হচ্ছে যে যেটা আমি আগে বলা হয়নি, সেটা হচ্ছে দেখুন বিমস্টেক সম্মেলনে কিন্তু একটা মেরিটাইম কানেক্টিভিটির একটা চুক্তি হয়েছে। ফলে আপনি যদি বলেন বঙ্গোপসাগর কিংবা তার বাইরে ভারত মহাসাগর, এর মালিকানার কিন্তু এখন 7টি দেশ। ফলে হ্যাঁ, একা বাংলাদেশ, যেটা বলেছিলেন ইউনূস, সেটা কিন্তু বিমস্টেক সম্মেলনে হাস্যকর ভাবে প্রমাণিত হয়েছে যে এখন হ্যাঁ, ওই সেজন্যই তো অঞ্চলের সম্মেলনটা। মালিকানা যদি বলেন, তাহলে হচ্ছে এই 7টি দেশের যৌথ মালিকানা। ফলে একা বাংলাদেশের নয়। ফলে এটা ইউনূস সাহেব ওই কূটনীতিক পরিভাষায় বুঝেছেন কি বুঝেননি আমি জানি না, বা কার পরামর্শে তিনি এই কথা বলেছিলেন, সেটা যারা থেকে দিয়েছেন এই পরামর্শ তারা তার কতটা স্বার্থ রক্ষা করছেন এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ দেখা দিচ্ছে, তাকে ডোবাতে চাইছেন কিনা সোজা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা বললেন আমেরিকার, যেসব নিশ্চিতভাবে আমেরিকার একটা লক্ষ্য আছে, যেহেতু মায়ানমারে চীনের প্রভাব অত্যধিক বেশি, এবং সে কারণে মায়ানমার সম্পর্কে আমেরিকার একটা, দ্বিতীয়ত মায়ানমার হচ্ছে এখনো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, বাংলাদেশের মতোই একটা, সেখানে সামরিক সরকার, বাংলাদেশে সামরিক সমর্থিত সরকার, গণতান্ত্রিক সরকার দুটি জায়গাতেই নেই। ফলে এই অগণতান্ত্রিক সরকার যেখানে থাকে, সেখানে কিন্তু আমেরিকার সবসময় একটা গণতন্ত্রের পক্ষে। আর আপনি দেখবেন ভারতের থেকে বরাবরই বলা হয়ে থাকে, ভারত চায় একটি শান্তিশীল, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্মুখী বাংলাদেশ। ফলে এর অর্থ হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ ভারতের নীতি। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এই ব্যাপারে একটা সহমত আছে, যে তারাও চান যে বাংলাদেশে একটা, তারা তাদের বিবৃতিও আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এমনকি পয়লা বৈশাখের বিবৃতিতেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল, সেই বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট থেকে যেটা জারি হয় শুভেচ্ছা জানিয়ে, যে বাংলাদেশে এখন গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার পথে চলেছে, চলছে। সেটা হয়তো এখনো হয়নি, কিন্তু অর্থাৎ তাদেরও আগ্রহ হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া, যেটা বাংলাদেশে এখন একটা অনিশ্চিত পরিমণ্ডল তৈরি করেছে। মায়ানমার সম্পর্কে আমেরিকার আরো একটা লক্ষ্য আছে, তারা জুন্টা সরকার সম্পর্কে নয়, খুব একটা সন্তুষ্ট নয়। তারা চান যে বাংলাদেশকে এই ব্যাপারে একটা চাপ দিয়ে, যাতে মায়ানমার সরকারের যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা সেগুলো যাতে বিচ্ছিন্ন করা যায়, অথবা আমেরিকাকে যাতে কোনো একটা ট্রানজিট রুট থ্রু বাংলাদেশ দেওয়া যায় মায়ানমারে পৌঁছানোর জন্য। আর ভারত দেখুন আন্তর্জাতিক ভাবে যে
চারটি যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র পৃথিবীর, সেই জোটে ভারত সামিল। এটা হচ্ছে কোয়াড যাকে বলা হয়, যে কোয়াড হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্র। এবং এই বছরেই কোনো এক সময় সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরে এই কোয়াডের সম্মেলন, শিখর সম্মেলন ভারতে হওয়ার ফলে এই শিখর সম্মেলনের জন্য সেখানে ধরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদি হয় তাহলে তারও আসার কথা। এর মাঝে আমেরিকা কোনোভাবেই মানে ভারতকে উপেক্ষা করে বাংলাদেশ সম্পর্কে কোনো একক সিদ্ধান্ত নেবে না। আর আপনি যেটা বললেন যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বা জেনারেল সেনাবাহিনী যারা এসেছিলেন, তারা যে স্তরের অফিসার, যে স্তরের তারা, তার থেকে অনেক উচ্চ পর্যায়ের মার্কিন ট্রাম্প প্রশাসনের অফিসাররা, মানে তুলসী গাবার্ড ঘুরে গিয়েছেন, যিনি ইন্টেলিজেন্স চিফ, তিনি ভারতে বসে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। আলোচনাটার কিন্তু প্রধান লক্ষ্য দুটি জিনিস ভারতের দিক থেকে থাকবে। এটা প্রথমত হচ্ছে বাংলাদেশে যাতে দ্রুত একটি নির্বাচন সম্পন্ন হতে পারে, গণতান্ত্রিক রাষ্ট্র যাতে তৈরি, একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, সেটা বাংলাদেশের মানুষ যাকেই চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে যে চরমপন্থা এবং উগ্রপন্থার যে উত্থান ঘটেছে, বিশেষ করে যারা, যে সমস্ত টেররিস্টদের শেখ হাসিনা সরকার তারা কারাবন্দী করেছিলেন, ব্যবস্থা নিয়েছিলেন, এমনকি বিডিআর বিদ্রোহের সময়ও যাদেরকে কারাবন্দী করা হয়েছিল, তাদেরকেও মুক্তি দেওয়ার একটা প্রক্রিয়া ইউনূস সরকার করছেন। এবং যেটা কিন্তু ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়, ভারতের নিরাপত্তার কারণে উদ্বেগের বিষয়। ফলে আহ এক্ষেত্রে সব মিলিয়ে আমি বলবো যে বাংলাদেশ সম্পর্কে আগামী কিছুদিনের মধ্যে হয়তো কোনো বড় সিদ্ধান্ত ভারত বা আমেরিকা হয়তো নিতে চলেছে। বাংলাদেশের সাম্প্রতিক যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেটাতে ভারত যে অত্যন্ত উদ্বিগ্ন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আপনি তো যুক্তরাষ্ট্রের কথা বললেন, কিন্তু পাকিস্তানের ধরুন সেনাবাহিনীর লোকেরাও, তারা হ্যাঁ, ওই আইএসআই এর প্রশ্ন লোকেরাও প্রশ্নটা করতাম দাদা, এর পরের প্রশ্নটাই ছিল হ্যাঁ, আমার। ঠিক আছে, প্রশ্ন তখন পাকিস্তান বিষয়টা নিয়ে আপনি বলেন দাদা। আমার পাকিস্তান বিষয়টা নিয়ে আমার, এই যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব এলেন, এটা নিয়ে একটা আমার প্রশ্নই ছিল, কিন্তু আপনি যখন শুরু করেছেন আপনি বলেন। উনি তো ঘুরে গেলেন। হ্যাঁ, সেটা হচ্ছে দেখুন, পাকিস্তানের তো আইএসআই সেনাবাহিনীর দ্বিতীয় র্যাঙ্কিং, ফার্স্ট সেনা প্রধান, আইএসআই এর প্রধান আসেননি, কিন্তু তার যারা দ্বিতীয় স্তরের যারা সেনাবাহিনীর লোকেরা, তারা কিন্তু বাংলাদেশ ঘুরে গিয়েছেন। এবং বাংলাদেশে করাচি থেকে চট্টগ্রামে জাহাজ, পণ্যবাহী জাহাজ, সেগুলো আসা শুরু হয়েছে, যেটা অনেকদিন বন্ধ ছিল। দীর্ঘ বহু বছর বাদে, 15 বছর বা 17 বছর বাদে পাকিস্তানের সঙ্গে একটা কূটনৈতিক আলোচনা চালু হয়েছে। এবং পররাষ্ট্র সচিব ঘুরে গেলেন, যেটা বাংলাদেশের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল যে তারা গোটা আলোচনাটাকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন অন্যভাবে, যে বাংলাদেশ 71-এর মুক্তিযুদ্ধের জন্য বা 71-এর জন্য যে অত্যাচার হয়েছে পাকিস্তানের কাছ থেকে, তারা ক্ষমা চাইছেন এবং ক্ষতিপূরণ বাবদ যে ক্ষতিপূরণ যেটা দেওয়ার কথা সেটা তারা চাইছেন। কিন্তু পাকিস্তান সরাসরি সেইটাকে যেন খারিজ করে দিয়েছে, সরাসরি খারিজ করে দিয়েছে এবং কোনো পাত্তাই দেয়নি ইউনূসকে। হুম। সেটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে 71-এর মুক্তিযুদ্ধে মানে ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু পাকিস্তান গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি। অথচ এরপরেও কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রীকে স্বাগত জানাচ্ছে। এরপরেও কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আসবেন। আপনি দেখুন, ডন পত্রিকার যে রিপোর্ট, পাকিস্তানের অন্যতম একটি প্রধান দৈনিক, সেখানকার রিপোর্টে আমি দেখলাম তারা কিন্তু বলেছে যে শেখ হাসিনা সরকার মানে পালিয়ে যাওয়ার পর, ভারতে পালিয়ে, যার সঙ্গে ভারতের এত ঘনিষ্ঠতা ছিল, তারপর থেকেই প্রথম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পাকিস্তান উন্নত হচ্ছে। এবং এই পাকিস্তানের সম্পর্ক উন্নত হওয়া অর্থ একটা নিঃসন্দেহে 71 পূর্ববর্তী অবস্থায় যা ছিল সেরকম একটা জায়গায় বাংলাদেশ কিন্তু আবার ফিরে যাচ্ছে। ফলে এটা ভারতের কাছে আর একটা গভীর গভীর উদ্বেগের বিষয়। এবং এই উদ্বেগটা সামরিক নিরাপত্তা বিষয়ে উদ্বেগের বিষয় আছে। ফলে সেই অর্থে দেখতে গেলে
বাংলাদেশের মানুষকে এটা সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ, তারা কিন্তু বেশিরভাগ মানুষ, তারা কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, এবং তারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বেশিরভাগ মানুষ। এবং বাংলাদেশে সবসময় সাম্প্রদায়িক চেতনার মানুষ তারাও ছিলেন, তারা আছেন, তারাই এখন প্রধান বলবো ক্ষমতায় আছেন। ফলে এইটা নিঃসন্দেহে এটা আমাদের দেখার বিষয় আছে, এবং এটা ভারত সরকার থেকে তো বলাও হয়েছে যে আমরা পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছি। এবং ঠিক রংপুরে যেখানে ধরুন তিস্তা প্রকল্পের জন্য যেটা ইউনূস সরকার ওখানে স্বাগত জানিয়ে এসছেন চীনকে, যেটা শেখ হাসিনা সরকার ভারতকে দিতে চেয়েছিলেন দায়িত্ব, সেই সিদ্ধান্ত পরিবর্তন করে যেটা দিয়েছেন সেটা কিন্তু ভারতের খুব স্পর্শকাতর এলাকার কাছাকাছি, কারণ চিকেন নেকের কাছাকাছি। ফলে পাকিস্তান এবং চীন, অর্থাৎ ৭১-এর পূর্ববর্তী অবস্থাটা ছিল, যে অক্ষটার নেপথ্যে আমেরিকাও ছিল, ছিল না যে তা নয়। ফলে আবার ইতিহাসের চাকা যেন পেছন থেকে ঘুরতে চলছে। যেটা ইউনুস বলেছিলেন একটা বাটন টিপে দেবো, রিসেট করব, সেটা অনেকাংশে সেটার কিন্তু চেষ্টা, সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। ফলে এখন কিন্তু একটা ৭১ পূর্ববর্তী অবস্থা এবং ৭৫ পরবর্তী অবস্থা, ৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত যে অবস্থা, এই দুটোর একটা অদ্ভুত মিশ্রণের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। ফলে এই দুটি মিশ্রণের ক্ষেত্রে দুটি দিক আছে। ৭১-এর পূর্ববর্তী পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে ভারতকে সামরিক সিদ্ধান্ত নিতে হয়েছিল, কিন্তু ৭৫-এর পরবর্তী অবস্থায় যখন 1-11 সরকার তৈরি হয়, সেনা সমর্থিত সরকার তৈরি হয়, সেই সরকারের সময় কিন্তু ভারত একটা কূটনৈতিক দৌত্য চালিয়ে সেই সেনা শাসিত সরকারকে বাধ্য করেছিলেন যে নির্বাচনে যেতে। এবং সেই সময়ে কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়ারা, তারা যৌথভাবে কিন্তু রাস্তায় বেরিয়েছে। নেমেছিল। ফলে আহ, ফলে এইটা বেশ একটা অনেক, আমার দেখে মনে হচ্ছে একটা বেশ বাংলাদেশে এই মুহূর্তে একটা অনেক ঘটনা প্রবল, ঘটনা বহুল একটা সম্ভাবনা নিয়ে তৈরি হচ্ছে, যেটাকে ইংরেজিতে বলা হয়ে থাকে যে প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস। আপনার সাথে কথা বলে কিছু না কিছু নতুন কিছু জানাই যায়। এটাই আমাদের একটা সুযোগ আর কি, আপনাকে পেলে এই বিষয়গুলা। তো পাকিস্তানের প্রশ্নটা তো আপনি করে ফেললেন। আমি আমি আর একটা দুটো কোশ্চেন আপনার কাছে জানতে চাবো বিষয়। একটা প্রসঙ্গ আমি ফেসবুকে আজকে একজন পোস্ট করেছে, অনেকগুলো শেয়ার হয়েছে। তো আমার মনে হয়েছে আপনাকে যেহেতু পেয়ে পাবো আজকে, তো এই প্রশ্নটা ছোট করে আমি জাস্ট আপনার কাছে একটু জানতে চাই আপনার ব্যাখ্যাটা। তো উনি লিখেছিলেন, বাংলাদেশ সরকার পরিবর্তন ভারতের একটি কৌশলগত পরাজয় বটে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের যে পরিবর্তন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো পরাশক্তি এমনকি পাকিস্তানের মতো দেশেরও বাংলাদেশের সরকার পরিবর্তন বা রাজনৈতিক মেরুকরণের প্রচেষ্টার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ভারত। এখানে বলতে চাচ্ছি বাংলাদেশের থেকেও ভারতের ক্ষতিটা, যেটা আপনি অলরেডি বলে ফেলছেন। কারণ ভারত একটা খুবই আহ কারণ সমস্ত দিকেই তো আমাদের ভারত না। তো ওইটাই সে বলতে চাচ্ছে, বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশের রাষ্ট্র সরকারের সক্ষমতা নেই যুক্তরাষ্ট্র বা কোনো পরাশক্তির সামনে বা পেছনে থেকে দীর্ঘমেয়াদী চক্রান্ত মোকাবেলা করার। এইসব চক্রান্তের চূড়ান্ত লক্ষ্য তারা ভারত, এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এবং তখন ভারত এসব চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব এক ছিল ভারতের, যেটা করতে ভারত ব্যর্থ হয়েছে। আপনি কি বলবেন এই এই বিষয়টা নিয়ে? এটা প্রচুর মানে এটা নিয়ে আলোচনা হয়েছে আর কি, এই না, জন্য আপনার কাছে জানতে চাই। আলোচনাটা হওয়াটা অস্বাভাবিক নয়, আলোচনাটা স্বাভাবিক। আপনি যদি বলেন যে একটা সম্পর্কের যাত্রাপথে ওঠানামা থাকে, সেই ওঠানামাতে আমি এটা বলতে কোনো অসুবিধা নেই, দ্বিধা নেই, যে বাংলাদেশে যে পট পরিবর্তন এরকম একটা ঘটানোর চক্রান্ত, যেটা অগাস্ট মাসে থেকেই ঘটে থাকে সাধারণত, প্রতিবারে অগাস্টেই নানা ধরনের অগাস্টে হামলার ঘটনা ঘটে। আমাদের যত সুতরাং বিপর্যয়। অগাস্ট মাস সম্পর্কে সবসময় সতর্ক থাকা উচিত আর কি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত আমি বলবো যে যেটা মানে ধরুন যেটা বলা হচ্ছে যে
ভারতের উচিত ছিল সেই সময় হস্তক্ষেপ করা। কিন্তু যেটা আপনারা অনেকেই হয়তো জানেন কিনা আমি জানি না, যে জানেন হয়তো, যেমন ধরুন বঙ্গবন্ধু যখন হত্যা হন, তাকে যখন আততায়ীরা হত্যা করে, সেই তার আগে কিন্তু ভারত থেকে তাকে সতর্ক করা হয়েছিল। আমি পুরনো ইতিহাস ঘেঁটে দেখছিলাম, সে সময় বঙ্গবন্ধু তিনি বিশ্বাসও করেননি, অথচ তখন কিন্তু একটা গ্রাউন্ড রিয়েলিটি যেটা ছিল, সেই গ্রাউন্ড রিয়েলিটিটা ছিল পাকিস্তানে যে বাংলাদেশিরা সেনাবাহিনীতে ছিলেন তারা ফিরে এসেছিলেন, এবং তারা বাংলাদেশের সেনাবাহিনীতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু তাদের গুরুত্ব দেওয়া হতো না তাদেরকে। তাদের একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা প্রশমিত হচ্ছিল, ক্ষোভটা প্রশমিত না হয়ে পুঞ্জীভূত হচ্ছিল। এক্ষেত্রে সেই ধরনের লোকেরা কিন্তু তারা সেনাবাহিনীতে রয়েই গিয়েছে, এবং তারা পরবর্তীকালে বারবার বাংলাদেশে সামরিক অভ্যুত্থান তারাই ঘটিয়ে তারা ক্ষমতায় এসছে। শেষ পর্যন্ত তাদের পরাজিত হতে হয়েছে, তারা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে, কিন্তু তারা কিন্তু বাংলাদেশে রয়েছে এবং ছিলেন। ফলে তাদের ভূমিটাকে কিন্তু, যেটার একটা অন্যতম ঘটনা ছিল যেটা বিডিআর বিদ্রোহ বলে বলা হয়ে থাকে, যদি কোনো কারণে এখানে তো আমি একটু আত্মপ্রচার করতে পারি, সেটা হচ্ছে যে আমি যে প্রণব মুখার্জি সম্পর্কে যে বইটি লিখেছি তাতে আমার একটা বিশেষ চ্যাপ্টার আছে বিডিআর বিদ্রোহ সম্পর্কে। এবং আমি যেটা লিখেছিলাম, মানে সৌভাগ্যের বিষয়, আজ এত কাল বাদে আপনাদের বর্তমান সেনাপ্রধান সেটা কিন্তু স্বীকৃতি দিলেন, মানে তিনি কিন্তু বলেছিলেন যে বিডিআর বিদ্রোহে যাদের শাস্তি দেওয়া হয়েছিল তারা অপরাধ করেছিলেন বলেই শাস্তি দেওয়া শাস্তি হয়েছিল। দেওয়া আজকে হয়েছিল। সেই চাকাটাও ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে আর কি। ফলে আমি বলতে চাইছি যে এই যে ভেতরে যে এই ধরনের মানে ষড়যন্ত্রকারীরা যে রয়েই গিয়েছিলেন, তাদের ধারাবাহিকতা ছিল, এটা 15 বছর দীর্ঘকালের ক্ষমতায় থাকার ফলে শেখ হাসিনা সরকার, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন, আমি কেবলমাত্র শেখ হাসিনাকে বলছি না, কিন্তু এমনকি শেখ হাসিনার পরিবারকেও বলছি, আমি শেখ হাসিনাকে বাদ দিয়ে তার পরিবার এবং সহযোগী যারা তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে, তারা অনেকটা ওভার কনফিডেন্সে ছিলেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। আপনাকে একটা কথা বলি, যেটা এখন কোনো অসুবিধা নেই, যখন শেখ হাসিনা চীনে যাচ্ছিলেন ভারত সফরের পরে, সেই সময় কিন্তু আমাকে বাংলাদেশ গোয়েন্দা বাহিনী থেকে জানিয়েছিল যে ভেতরে ভেতরে কিন্তু ধূমায়িত হচ্ছে ক্ষোভ, এবং সেই ক্ষোভটা কিন্তু ক্ষমতা পাল্টানোর দিকেও যেতে পারে। এবং আমার কাছে প্রথমে খুব মনে হয়েছিল যে এটা হয়তো অতিরঞ্জিত, এতটা হয়তো নয়। কিন্তু আমি পরবর্তীকালে খোঁজ নিতে শুরু করি, এবং আমার মনে হয় তারপরেই ছাত্র আন্দোলন শুরু হলো এবং সেটাকে একটা ব্যাপক আকার দেওয়ার চেষ্টা চললো। ফলে আমার সন্দেহটা ঘনীভূত হলো, এবং আমি এখানে বাংলাদেশ মিশনের বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমি বলেও ছিলাম, এবং তারা সেটাকে বলেছিলেন, না না, এরকম কোনো ব্যাপার না, এটাকে আপনি একটু বেশি দেখছেন, এতটা দেখার কোনো কারণ নেই। ঠিক চীন থেকে শেখ হাসিনা ফিরে গেলেন ঢাকায়, আর চীন থেকে বিমস্টেক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন হাসান ভাই, তিনি এলেন দিল্লিতে। দিল্লিতে আসার পর আমি তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলাম, তো সেদিন অবশ্যই মিটিং ছিল, ওদের অনেক রাত পর্যন্ত। পরদিন সকালে তিনি আমাকে ফোন করে বলেন যে গৌতম ভাই চলে আসুন, আপনার সঙ্গে লাঞ্চ করবো। তা আমরা আমাদের দিল্লিতে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবন, সেখানে আমরা লাঞ্চ করি, এবং সেই লাঞ্চে বাংলাদেশের দিল্লির হাই কমিশনের পদস্থ অফিসাররা এবং তিনি, আর সাংবাদিক একমাত্র আমি একা, আর কেউ নয়। তা আমি সেখানে হাসান ভাইকে কিন্তু বলি যে হাসান ভাই, সমস্যা কিন্তু খুব গভীর, এবং এটা কিন্তু এত সহজ বিষয় নয় আপনি যেভাবে দেখছেন। এবং তিনি কিন্তু বলেছিলেন, না না, এটা ছাত্রদের ব্যাপার, পোলাপানদের ব্যাপার, ওটা গিয়ে আমরা ঠিক করে দেবো। তা আমি যাওয়ার পথে হাই কমিশনারকে বললাম যে উনি এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছেন, আমি বললাম আপনি কিন্তু এটা আর একবার মনে করাবেন ওটা, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার বিষয় নয়। তো উনি সেটা বলেছিলেন পরে আমাকে, যে আমি তাকে বলেছিলাম যে যেটা গৌতম দা বলছেন সেটা নিশ্চয়ই ওনার কাছে কোনো নির্দিষ্ট খবর আছে, তাই বলছে। এবং যে গোয়েন্দা অফিসাররা
এই খবর আমাকে দিয়েছিল। তারা তাদের রিপোর্ট পাঠিয়েছিল, এবং সেই রিপোর্ট পৌঁছায়নি শেখ হাসিনার টেবিলে। কারণ তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বলেছিল যে তোমার দায়িত্ব হচ্ছে ওখানে বসে ভারতের গতিবিধির উপর নজর রাখা, বাংলাদেশের গতিবিধির উপর নজর রাখার জন্য তোমাকে ওখানে পোস্টিং দেওয়া হয়। এবং দুর্ভাগ্যক্রমে তার রিপোর্ট তো পৌঁছায়নি, এবং যার কাছে তিনি তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাকে পাঠিয়েছিলেন, তার মানে তার ভূমিকাটা সন্দেহজনক। তিনি এমন একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠালেন না, এটা তো একটা অদ্ভুত বিষয় না? এটা তো ষড়যন্ত্রের বিষয়। আমি ভবিষ্যতে আর একটা বই লিখছি, শেখ হাসিনা পতনের ষড়যন্ত্র। আমি তাতে এইসব বিষয়ে আরো বিস্তারিত ভাবে লিখবো আর কি, ঠিক করেছি। তো আমি এর পরে কিছুদিন আগে আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সংসদীয় স্থায়ী সমিতি আছে, যেখানে সব দলের সাংসদরা তার সদস্য। সেখানে পররাষ্ট্রমন্ত্রীকে এই প্রশ্নটা করেছিলেন সাংসদরা, যে আচ্ছা আপনারা এত বড় একটা কাণ্ড ঘটে গেল, ভারতের এত গোয়েন্দা শক্তি, তারা আপনারা বুঝতে পারেননি? জয়শঙ্কর এই প্রথম বলেছিলেন, যেটা পরবর্তীকালে বাংলাদেশের অনেকে বিশ্বাসও করেননি, যে আমরা কিন্তু শেখ হাসিনাকে সতর্ক করছিলাম। তিনি এর আগের যতগুলো সতর্কবাণী সবগুলো তিনি শুনেছেন, শুনে সেই মতো ব্যবস্থা নিয়েছেন। কিন্তু এইবারেতে তিনি কোনো তিনি বলেছিলেন তিনিও গুরুত্ব দেয়নি, তিনিও উপেক্ষা করেছেন। দুর্ভাগ্যের বিষয়, আমি ভেবেছিলাম যে বঙ্গবন্ধুর মেয়ে কন্যা, তিনি আরো সাহসী বুদ্ধিমতী, তিনি হয়তো এগুলোকে শুনবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় নেই সেটা অন্য বিষয়, সেটা ঠিক কথা, কিন্তু ক্ষতিগ্রস্ত তো বাংলাদেশের মানুষ আছে। ফলে তিনি সেই কারণে এটা তিনি একমাত্র জবাব দিতে পারবেন, যে তিনি সত্যি সত্যি উপেক্ষা করেছিলেন কি করেননি। ফলে আমার সঙ্গে তো তার কোনো কথা হয়নি, আমি তাকে জিজ্ঞেসও করতে পারি। ভবিষ্যতে সুযোগ হলে জিজ্ঞেস করবো যে আপনি উপেক্ষা করলেন কেন, কার পরামর্শে উপেক্ষা করলেন, কে আপনাকে বোঝালো, কারা বোঝালো যেগুলো গুরুত্ব দেবেন না? তারা কি অথবা আপনার ওনার প্রকৃত কাছে কি বন্ধু? এরকম হয়েছে তারা যে, কি হ্যাঁ, হ্যাঁ। বললাম অথবা ওনার কাছে কি যায়নি এরকম কিছু? সেইটা এখন সেটা উনি বলতে পারবেন। ফলে তার যে চতুষ্পার্শ্বে যারা ছিলেন তারা কতটা তার বন্ধু, কতটা তা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সেটা নিয়ে তো আমাদের বরাবর সন্দেহ ছিল। ভারতের বহু সাংবাদিক বারবার প্রশ্ন তুলেছেন এই বিষয়ে, তার চতুষ্পার্শ্বে যারা রয়েছে তাদের সম্পর্কে। এবং আপনি দেখুন যে পরবর্তী সেই মানে আপনি যদি দেখেন যে যখন জুলাই মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, আমি সেই ফিডব্যাকের ভিত্তিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক বৈঠকে আমি প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যেটা ঘটছে এটা কিন্তু ক্ষমতা পরিবর্তনের জন্য ঘটছে, এটা সাধারণ ছাত্র আন্দোলন নয়। আমার প্রশ্ন এবং উত্তর দুটোই কিন্তু ওয়েবসাইটে এখনো খুললে পাওয়া যাবে, সেটা রেকর্ডে। তাতে ভারত সরকারের স্বাভাবিক যুগই ছিল, বা কখনো সেটাকে তারা ছাত্র আন্দোলন হিসেবে দেখে বলেছিলেন এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আমাদের হস্তক্ষেপ করার কথা নয়। কিন্তু শেখ হাসিনার জীবন বিপন্ন যখন হয়, তখন ভারতের প্রথম কর্তব্য ছিল যে কোনোভাবেই হোক শেখ হাসিনা এবং তার পরিবারকে বাঁচানো দরকার। যেটা 75-এর পরবর্তী সময় ইন্দিরা গান্ধী যে ভূমিকা পালন করেছিল, সেই কারণে বাকি বাংলাদেশ সেনাবাহিনীকে কার্যত চাপ দিয়ে, যদিও শেখ হাসিনা আমি শুনেছি তিনি কিন্তু গোপালগঞ্জে ফিরে যেতে চেয়েছেন। তিনি বলেছিলেন আমি গোপালগঞ্জে ফিরে গেলে কিন্তু সেখানকার মানুষ আমাকে, তারা রাস্তায় নেমে এদেরকে রক্ষা করবে, এদের প্রতিহত করতে পারবে। কিন্তু ভারত সরকারের সেটা মনে হয়েছিল সেটা নাও হতে পারে, অযথা রক্তপাত ঘটবে, প্রচুর হিংসাত্মক ঘটনা ঘটবে। ঘটনা হয়তো গোপালগঞ্জের মানুষ রাস্তায় নেমে বুক আগুনে শেখ হাসিনাকে বাঁচাতেন, কিন্তু তাতে কত মানুষের জীবন যেত, সেটা একটা বিষয় ছিল। সেই কারণেই ভারত সরকার হস্তক্ষেপ করে শেখ হাসিনা যাতে ভারতে নিরাপদে আসতে পারেন সেই ব্যবস্থাটা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবেই কিন্তু পালন করেছে, যে সেনাবাহিনী কিন্তু সেক্ষেত্রে সহযোগিতা করেছে। ফলে বাংলাদেশের মানুষ যখন অনেক সময় প্রশ্ন করেন পালিয়ে আসার ব্যাপারে, আমি তখন বলি তাদেরকে যে প্রথম আপনারা তো প্রশ্ন করুন আপনাদের সেনাবাহিনীকে, যে তারা তাদের হেলিকপ্টার এবং সেনাবাহিনী দিয়ে নিরাপদে শেখ হাসিনাকে পাঠালেন কেন ভারতে।
তার কি কোন, তিনি যদি চাইতেন আপনাদের সঙ্গে আহ সহমর্মিতা দেখাতে যে শেখ হাসিনাকে উপযুক্ত বিচারে নিয়ে যাওয়া দরকার, তাহলে তো সেনাবাহিনী তাকে আটকে রাখতে পারত। সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে ভারতে যেতে সাহায্য করলো? যদি কোট আনকোট পালাতে বলেন, তাহলে পালাতে সাহায্য করেছিল সেনাবাহিনী। সেটাই ছিল ভারতের হস্তক্ষেপ। ভারত ভেবেছিল যে এটা, ভারত তাড়াহুড়ো করে কোনো, যেটাকে ইংরেজিতে বলা হয় নি জার্ক রিয়াকশন, নি জার্ক তাড়াহুড়ো করে সেই সময় যদি সামরিক কোনো হস্তক্ষেপ করতে যেত ভারত, সেক্ষেত্রে ফল হিতে বিপরীত হতে পারে। সেই কারণে ভারতের এখন নিয়ম হলো, এখন নিয়ম ছিল ওয়েট অ্যান্ড ওয়াচ, অপেক্ষা করা। দুটো পথের কথা আমি আগেই বলেছি, আবার বলবো। 71-এর সময় ভারতের হস্তক্ষেপের একটা সরাসরি প্রয়োজনীয়তা ছিল যে দলে দলে কোটি কোটি মানুষ তারা বাংলাদেশ ছেড়ে তারা ভারতে আশ্রয় নিচ্ছিল, যেটা ভারতের উপর একটা আর্থিক চাপ তৈরি হচ্ছিল, যেটার ভিত্তিতে ভারত এবং প্রণব মুখার্জি স্বয়ং তিনি ভারতের সংসদে প্রস্তাব মেনেছিলেন যাতে ভারত সরকার হস্তক্ষেপ করে। সে সময় একটি বিকল্প সরকারও তৈরি করা হয়েছিল, যেটা মানে বলা হয় গভর্নমেন্ট ইন এক্সাইল, যেটা একটা মুজিবনগরে প্রতিষ্ঠিত হয়েছিল একটা সরকার। এবং বাংলাদেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলছে, আন্দোলন গড়ে তুলছে। ফলে ভারত সরাসরি হস্তক্ষেপ করতে ভারতের একটা নৈতিক দায়িত্ব ছিল। এই মুহূর্তে আপনি দেখবেন যে সেই ধরনের কিন্তু ভারতে বেশ কিছু মানুষ চলে এসছেন, এটা ঘটনা, চলে আসেননি তা নয়, কিন্তু 71-এর মতো অত বিপুল পরিমাণে মানুষ আসেননি। এক, দুই হচ্ছে বাংলাদেশের যে কোনো কারণেই হোক এখনো এই দীর্ঘদিন হয়তো ক্ষমতায় থাকার কারণে, কিন্তু আমি নিজে জানি, নিজে বিশ্বাস করি, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যারা কিন্তু মাঠে ময়দানে আছেন এখন, তারা কিন্তু আত্মগোপন করে আছেন এবং তারা কিন্তু চান, তারা একটা নির্দেশের অপেক্ষায় আছে, তারা চান কিন্তু একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে। এবং সেটা গড়ে উঠলে কিন্তু নিঃসন্দেহে তখন হয়তো ভারত সরকারকে ভাবতে হতে পারে। আর দ্বিতীয়ত 111-এর সময় ভারত যে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তখনকার সরকারকে যে নির্বাচনে যেতে বাধ্য করেছিল, সেটা আপনি জানেন, সেনাপ্রধান ভারতে এসেছিলেন এবং ইউনূস তখনও একটা পার্টি তৈরি করার সিদ্ধান্ত করেছিল, এই নাগরিক শক্তি পার্টি, যেটা জি। তিনি ভারতের প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার পর তিনি ফিরে গিয়ে সেটা প্রত্যাহার করেন। তিনি আর পার্টি রাজনৈতিক দল থেকে সরে আসেন এবং সেই দলই কিন্তু আবার তৈরি হলো এতদিন বাদে। যাই হোক, কিন্তু সেই সময় কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের কর্মীরা তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন এবং তারা আন্দোলনে বাধ্য করেছিলেন যে 111 সরকার মানব না এবং একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক। সেটা যে একটা কূটনৈতিক তৎপরতা ছিল ভারতের থেকে। ফলে এখন আমার মনে হয় সেই কূটনৈতিক তৎপরতাটা চলছে এবং যে কূটনৈতিক তৎপরতা অত্যন্ত ধীর গতিতে হয়, সেটা সাধারণ মানুষের কাছে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, তারা প্রকাশ্যে কিছু দেখছেন না। কিন্তু নিশ্চয়ই আমার ধারণা যে একটা কোনো, কারণ ভারতের কাছে প্রয়োজনীয়তা হচ্ছে একটি নির্বাচিত সরকার, কোনো অগণতান্ত্রিক সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী কাজ করা তো সম্ভব হয় না, এটা ভারত সরকার বারবার বলেছেন। আমাদের ধরুন সেনাপ্রধানও আপনাদের সেনাপ্রধানকে বলেছেন যে এখন একটা কাজ চালানোর মতো সম্পর্ক থাকবে, কিন্তু আসল সম্পর্ক তৈরি হবে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। বলুন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি একটু, আপনি, হ্যাঁ, এখন বাংলাদেশের ভিতরে যেহেতু আমরা আছি এবং আমি নাই, কিন্তু আমাদের, আমার পরিচিত বা আমার ফ্যামিলি বা মানুষের প্রতিনিয়তই তো কথা হয়, বাংলাদেশের মধ্যে একটা, মানুষের মধ্যে একটা কেমন যেন ধারণা নির্বাচন নিয়ে, যে আমাদের এখনকার প্রফেসর ইউনূস এবং তার সাথে যারা আছেন, যারা এই মুহূর্তে ক্ষমতায়, তারা যে এই যে একটা পুশ করার ডেট গুলো, কখনো ডিসেম্বরে হবে, কখনো জুলাইতে হবে, এখন 5 বছর চান, এই নিয়ে একটা বাংলাদেশি মানুষের মধ্যে একটা গিভ আপ করার টেন্ডেন্সি, না যে না, নির্বাচন নিয়ে হবে না। বাংলাদেশের মানুষের যে সাধারণ ধারণা, সেটাতে আমিও একমত। একমত মানে আমি এটা মনে করি ইউনূস সরকার চাইবে যত দীর্ঘায়িত করা যায় ক্ষমতায় থাকাটা। 111-এ যেরকম চেয়েছিল সামরিক সমর্থিত সরকার, সেরকমই তার কিন্তু সেরকমই সেরকমই ইচ্ছা।
এবং সেরকমই থাকা, ফলে এগুলো কথার কথা। বলা হয় জুন, ডিসেম্বর ইত্যাদি যে কোনো একটা ডেডলাইন। আপনি তো দেখেছেন তো যে বিএনপির নেতারা দেখা করার পর তারাই তো বলছেন যে রোড হ্যাঁ, ম্যাপ দেওয়া হচ্ছে না স্পষ্ট ভাষায়। আওয়ামী লীগের সঙ্গে তো কোনো কথা চলছে না, সংযুক্ত সরকারের কথা তো চলছে বিএনপি জামায়াতের সঙ্গে। বিএনপি জামাত। তারাই তো বেশি বাইরে এসে বলছেন। আমি তো তাদের থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যমে যা প্রকাশিত খবর, এই থেকেই তো দেখতে পাচ্ছি যে তাদের ধীরে ধীরে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে ইউনূস অবিশ্বাস তো। সরকারের। যে ছাত্রের ভিত্তিতে, শক্তির ভিত্তিতে ইউনূস ক্ষমতায়, তারা তো বলছেন, তাদের কেউ কেউ ইতিমধ্যে কমেন্টও করে বসেছেন যে হ্যাঁ, আগামী 5 বছর থাকুন তিনি। তো ফলে আমার নিজের ধারণা এটা ঘটনা। এবং এই নির্বাচন হবে বলে যে কথাটা বলা হচ্ছে, এটা হচ্ছে, আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা। ধোঁকা দেওয়ার চেষ্টা। নির্বাচন উনি ইউনূস দেবেন না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ উনি শেষ দিন পর্যন্ত শারীরিকভাবে উনি সুস্থ থাকুন, ওনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনো উনি সুস্থ আছেন। এবং তিনি যেভাবে যে কথাবার্তা বলতে, তাতে মনে হয় তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে। তিনি ঠিক ঠিক যা যা বলা দরকার তাই তাই বলছেন। ফলে তিনি অতি সহজে ছেড়ে দেবেন, এটা আমার মনে হয়। তা আমার কাছে মনে হচ্ছে এখন দায়িত্ব মূলত যে বিএনপি, যারা মনে করেন যে 15 বছর ধরে তারা বঞ্চিত হয়েছেন ক্ষমতার থেকে, তাদেরই উচিত তো এখন রাস্তায় নামা। তাদের উচিত রাস্তায় নামা এবং যে সরকারকে বাধ্য করে, রোজই তারাও বিবৃতি দিচ্ছে আমরা কিন্তু এরপরে নির্বাচন না হলে রাস্তায় নামবো, তাদেরও বিবৃতি চোখে পড়ছে। এবং আমি বিএনপি সম্পর্কে আমি বিএনপি কিছু কিছু নেতার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। তাদেরকে আমি বলেছি, আপনাদের ভ্রান্ত ধারণা, ইউনূস আপনাদের ক্ষমতায় আসার জন্য উনি ক্ষমতায় আসেন, উনি নিজে থাকবেন বলে এসেছেন, আপনাকে ক্ষমতা তুলে দেবেন এই ধারণাটা ভুল। যেমন আপনাদের একসময় ধারণা ছিল শেখ হাসিনা আপনাদের ক্ষমতা দেবে, কারণ আপনারা তো আন্দোলন করে ক্ষমতায় আসতে জানেন, এবং আপনাদের হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন করার কোনো অভিজ্ঞতা, কারণ আপনাদের সঙ্গে জামায়াতের কর্মীরা এবং আওয়ামী লীগ কর্মীরা একসাথে নেমেছিল বলে সেই সময় আন্দোলনটা জোরালো হয়েছিল। আপনারা একা কোন আন্দোলনটা করে সফল হয়েছেন এবং কোন গণ আন্দোলন করতে পেরেছে? আপনাদের কিছু লোক সমর্থক মলোটেভ ককটেল ছুঁড়েছে, হিংসাত্মক ঘটনা ঘটেছে, বাস জ্বালিয়ে দিয়েছে, ট্রেন জ্বালিয়ে দিয়েছে, এগুলো হয়েছে। কিন্তু গণ আন্দোলন বলতে যেটা বোঝায়, সেটা তো বিএনপি কখনো করেনি। যে নির্বাচনটাকে বাংলাদেশের মানুষ মনে করে সব থেকে নিরপেক্ষ নির্বাচন হয়েছিল কেয়ারটেকার সরকারের অধীনে, সেই সরকারের অধীনে নির্বাচনে তো খালেদা জিয়ার দল তো শোচনীয় ভাবে পরাজিত। 33টা মাত্র আসন পেয়েছিলেন, আর শেখ হাসিনা তো সেই কেয়ারটেকার সরকারের আমলে সুইপ করেছিল। ফলে কেয়ারটেকার হলেই নির্বাচন অবাধ হবে, যদি হয়ে থাকে তাহলে আবার তো চলে শেখ হাসিনা সুইপ করে যাবে। তো এখন সেক্ষেত্রে, এখন বিএনপি কে একটা দায়িত্ব নিতে হবে, বিএনপি কে সেটা পরিষ্কার করতে হবে। এবং বিএনপি আমার মতে কোট আনকোট ভদ্রলোকের পার্টি। ভদ্রলোকের পার্টি বলতে একটু মানে সমাজের একটু উচ্চস্তরীয় বণিক সম্প্রদায়ের লোকেরা, তারা গায়ে ধুলোবালি মাখতে চান না। আওয়ামী লীগের কর্মীরা মাঠে ঘাটে ঘুরে ধুলো লাগিয়ে কাদা লাগিয়ে ঘুরবে, কিন্তু বিএনপি কর্মীরা নেতারা তারা একটু পছন্দ করেন, সেই জন্য তারা কিন্তু শেখ হাসিনার সময় থেকে জেলেও যদি থেকে থাকেন তাহলে মহা আনন্দে ছিলেন বলেই আমার কাছে মনে হয়। এবং রাস্তায় নামতে হয় তাদের। ফলে এখন এটা, এই অবস্থায় আমার শেষ কথা এটাই যে সত্যি সত্যি দায়িত্ব হচ্ছে এখন বিএনপি, তারা যদি রাস্তায় নামতে চান, এবং তারা একা রাস্তায় নামতে পারবেন না যদি না আওয়ামী লীগকে সঙ্গে রাখেন। আর ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করলে ইউনূস সরকার আন্দোলন মানে নির্বাচন ঘোষণা করবেন। অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন। আপনার সাথে কথা বললে সব সময় কিছু না কিছু নতুন জানা যায়, একটু আশাও পাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে। আর একবার বঙ্গবন্ধুর ছবিটা দেখি আর একটু চায়ের শেষ চুমুক দিয়ে আর কি। শিওর। ধন্যবাদ, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার দাদা। শুধু দর্শক হুম। শ্রোতা, আশা করি আমাদের দর্শকের কথা, আমাদের অতিথির কথা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।